থাইল্যান্ড ভ্রমণের 10ম দিনে শুক্রবার। আজকে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে ফাং না বে আর জেমস বন্ড আইল্যান্ডের ট্যুরে, কিন্তু কালকে আমরা একটু দেরিতে বুক করায় আজকে আর পাইনি। ওটা আগামীকালের জন্য আমরা বুক করেছি, সেটার জন্য আমাদের নিয়েছে 1150 ভাট করে। আর কালকে সকাল থেকে অনেকক্ষণেরই সেটা ট্যুর, মোটামুটি সারাদিনের। তো ওই জন্যে আজকে ঠিক করলাম আমরা যে ফুকেত সিটি ট্যুরে বেরোবো। তো কাল রাত থেকেই ট্রাই করছি বিভিন্ন জায়গায় ট্যাক্সি, কেউ বলছে 5000 ভাট, কেউ 3000 ভাট। এই ব্যাপারটা নিয়ে কালকে অবধি ডিসাইড করতে পারিনি। আজকে সকালেও কয়েকজনের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপ থেকে তাদের নাম্বার পেয়ে কথাবার্তা বললাম। তো বলে তারপর ফাইনালি দেখলাম যে ব্যাপারটা ঠিক দাঁড়াচ্ছে না। তো সেই জন্যে এখানে আমাদের যে এখানে আছি পাইনঅ্যাপল গেস্ট হাউস, এদেরই রিসেপশনে গিয়ে যোগাযোগ করে বললাম যে তোমরা সাজেস্ট করো। তো ওরা রেকমেন্ড করলো একটা এখানে উল্টো দিকেই রয়েছে, একটু অফ দিকে বলে আমাদের কালকে নজর এড়িয়ে গেছে। আমরা মেন জায়গাটা গিয়েছিলাম, তো সেখানে গিয়ে তারা গাড়ির খবর টবর নিয়ে বললো আজকেই হবে 8 ঘন্টার ট্যুর। আমি যে কটা জায়গা বলে দিয়েছি সেগুলো মেনলি থাকবে, তাছাড়া আর কিছু হবে বলে তো মনে হয় না। এতগুলোর জায়গা এমনিতেই কভার করা মুশকিল 8 ঘন্টার মধ্যে। 10:30টায় আসবে, আমাকে বলেছিল 2500, আমি একটু কমাতে বললাম, শেষে 2300 ভাটে রাজি হয়েছে। 3 জনের জন্য এসি গাড়ি উইথ ড্রাইভার। এখানে গাড়ি নেওয়ার সময় উইথ ড্রাইভার কথাটা মেনশন করে দেবেন, কারণ প্রথমে এদের বুঝতে অসুবিধা হয়। হতে পারে যে এরা ভাবলো যে আপনি শুধু গাড়িটা চাইছেন, আপনি ড্রাইভ করবেন। আর একটা জিনিস, এখানে আমি যাদের থেকে গাড়ি নিলাম তাদের কাছে বাইক রেন্টারও ছিল, একই মোটামুটি রেট এদের এখানে 200 ভাট করে। কিন্তু একটা জিনিস এরা বললো যে তোমার ইন্ডিয়ান লাইসেন্সে পুলিশ তোমাকে ধরতে পারে। এই ব্যাপারটা না চূড়ান্ত কনফিউজিং। আমি পরে এই নিয়ে ডিটেলসে বলবো না হয়, আমি এই নিয়ে টুকটাক ঘেটে এসেছিলাম ইউটিউব। তো এক এক জায়গায় এক এক রকম বলা আছে। পুলিশ অথরিটিসরা এক এক সময় এক এক রকম কথা বলেছেন। এটা নিয়ে না পরে বিস্তারিত বলবো, আপাতত একটু রেডি হয়নি, আর হাতে 1 ঘন্টা 20 মিনিট মতো টাইম আছে। তারপর আমরা ফুকেত সিটি ট্যুরের জন্য বেরোবো। ফুকেতের অন্যতম আকর্ষণ হলো ফুকেত বিগ বুদ্ধা বা দ্য গ্রেট বুদ্ধা অফ ফুকেত। নাগাকার্দ হিলের ওপর অবস্থিত এই বিগ বুদ্ধার কনস্ট্রাকশন শুরু হয় 2004 সালে। এটি থাইল্যান্ডের 3rd টলেস্ট স্ট্যাচু। এর আগে আছে দ্য গ্রেট বুদ্ধা অফ থাইল্যান্ড এবং লুয়াংফো ওয়াই। হলো 150, এখানে সারং কিনতে হলো 150 ভাট দিয়ে, কারণ নি কভার থাকতে হবে। বুদ্ধ এখানে সিটিং পজিশনে, এবং এই স্ট্যাচুটির হাইট হচ্ছে 148 ফিট এবং এটি প্রায় 84 ফিট ওয়াইড। ভেতরে এটি কংক্রিটের তৈরি এবং এটি কভার করা আছে বার্মিজ হোয়াইট মার্বেল দিয়ে। বিগ বুদ্ধার ঠিক উল্টো দিকেই হচ্ছে আও চালং বে। এখান থেকে এই বের দৃশ্য কিন্তু অপরূপ। এই স্ট্যাচুটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 300 লক্ষ ভাট, যা মূলত ডোনেশনের থেকেই এসেছে। বিগ বুদ্ধার থেকে ফুকেত সিটির ভিউ অসাধারণ, অনেকটা উপরে আমরা এখন। অসাধারণ ভিউ এখান থেকে। তো আজকে আমাদের সিটি ট্যুরের প্রথম ডেস্টিনেশন কভার্ড হলো বিগ বুদ্ধা। সত্যি অসাধারণ জায়গা। আর এখান থেকে ফুকেতের দুদিকের ভিউ, আর একটা দিকের অতটা ছবি তোলার সুযোগ নেই, কিন্তু অন্য দিকেও বে রয়েছে। তো অসাধারণ ভিউ, একদম বলা যায় ফুকেতের টপমোস্ট এরিয়া এটা, মানে উঁচুর দিক দিয়ে আর কি।
আজকে আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন চৈতারাম টেম্পল। বাইরে এটাকে লেখা ছিল যা, সেই অনুযায়ী চলং টেম্পলও বলা হয়। এটা ব্যাক সাইড। ওয়াট চৈয়াথারাম, এই টেম্পলটি তৈরি হয় 19বিংশ শতাব্দীতে। পপুলারলি এটার নাম হচ্ছে ওয়াট চালং। 1876 সালের চাইনিজ রেবেলিয়নের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়া দুই মঙ্ক, যাদের নাম ছিল লুয়াংফো চুয়াং এবং লুয়াংফো চাইম, এদের স্মৃতিতে তৈরি এই মন্দির। আমাদের 3 নম্বর স্পট আজকে আপসাইড ডাউন হাউস, হিন্দিতেও লেখা উল্টা ঘর। তো প্রথমেই তো গাড়িটাই উল্টো, আর এই হচ্ছে সেই উল্টা ঘর। ঢুকবো এবারে। এরপর আমরা চলে এসেছিলাম আপসাইড ডাউন হাউস বা উল্টা ঘর, হিন্দিতেও লেখা ছিল উল্টা ঘর। এই বাড়িটি উল্টো এবং এই বাড়ির ভেতরের প্রতিটি জিনিসও উল্টোভাবে সাজানো। এর প্রবেশ মূল্য কিন্তু মারাত্মক, 520 বাট প্রতিজন। এখানে বাচ্চারা এবং বড়রাও ঘুরতে আসেন। এটি একটি 3 তলা উল্টো বাড়ি। এর ভেতরে কিচেন, লিভিং রুম, বেডরুম, বাথরুম, এমনকি গ্যারেজও আছে, যার ভেতরে একটি লাইফ সাইজ টুকটুকও রয়েছে। তবে তার সবই উল্টোভাবে রাখা। এখানকার স্টাফেরা খুবই সাহায্য করে এবং তারাই সাজেস্ট করে যে কোন কোন জায়গায় কীভাবে ছবি তোলা প্রয়োজন। এখানে একটি 3100 স্কোয়ার ফিটের মেজ গার্ডেনও আছে। অতিরিক্ত চার্জ দিয়ে এখানে ভিআর এক্সপিরিয়েন্সও নেওয়া যেতে পারে। এটিকে স্থানীয়ভাবে বলা হয় বান তিলাঙ্কা। এই বাড়িটিকে দেখলে মনে হবে যেন মাধ্যাকর্ষণ বলে কোনো বস্তু নেই। এখানে একটা তলার থেকে আর একটা তলা যাওয়া মানে সিলিং দিয়ে হেঁটে যাওয়া।
আমাদের আজকের 4 নম্বর স্পট ফুকেত ওল্ড টাউন। রোদ্দুরটা এখন আবার টের পাচ্ছি, মাঝে একটু মেঘলা ছিল। তো এখানে বেশ ভালো ভিড় রয়েছে, বেশ কিছু ইন্ডিয়ানসকেও দেখলাম। তো একটু ঘুরে দেখে নেওয়া যাক। এখানে মূলত সবই রয়েছে। ও বললো কিছু স্ট্রিট ফুডও এখানে পাওয়া যাবে, একটু ঘুরে দেখি কি কি পাওয়া যায়। এরা তো শপিংয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ফুকেতের অন্যতম আকর্ষণ হচ্ছে ওল্ড টাউন ফুকেত। এখানকার যেগুলো মেন স্ট্রিট তার নাম হচ্ছে থালাং, ফাংনা, ক্র্যাবি, দিবুক এবং ইয়োয়ারাত। এখানকার বিল্ডিংগুলো সাইনো পর্তুগিজ স্টাইলে তৈরি। বেশ বড় মার্কেট রয়েছে এখানে। এই সব বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরই প্রায় মার্কেট। এই ওল্ড ফুকেট টাউন কিন্তু সমুদ্র সৈকত থেকে দূরে। আপনি ফুকেতে যে বিচেই থাকুন না কেন, তা সে প্যাটং হোক, ক্যারন হোক বা কাটা হোক, সব জায়গার থেকেই এই ওল্ড ফুকেট টাউন ঘুরে ফেলা যায়। আমি আবার ফোনে ভিডিও করা শুরু করেছি, তার কারণ আমার যে ক্যামেরাটা আমি কিনেছি অসমো পকেট 3, তার মেমোরি কার্ড প্রায় শেষের দিকে। কিছু একটা ব্যবস্থা না করলে কাল থেকে কী করবো নিজেও জানি না। সেই 16 শতক থেকেই হারবার টাউন হওয়ার ফলে ফুকেতে ইউরোপিয়ানরা ব্যবসা করতেন। মূলত টিন ট্রেড এখানে হতো। টিন মাইনিংয়ের জন্য ইউরোপিয়ান মাইনিং কোম্পানিগুলো এখানে আসে এবং এখানে বেশ কিছু পাবলিক ইনফ্রাস্ট্রাকচার তারাই তৈরি করে। সেই সময় তৈরি সাইনো পর্তুগিজ স্টাইলের বাড়িগুলো এখানে প্রিজার্ভ করা হয়েছে, রেস্টোরও করা হয়েছে এবং সেগুলো আজকেও অন্যতম আকর্ষণ ফুকেতের। প্রচুর মানুষ এই ফুকেত ওল্ড টাউন দেখতে আসেন। তো আমার ক্যামেরার মেমোরি কার্ড তো প্রায় শেষ হয়ে আসছিল, তো এখান থেকে কিছুটা বাধ্য হই আর একটা মেমোরি কার্ডও আমাকে কিনতে হলো। এই মেমোরি কার্ড আমি অন্যান্য জায়গায় যা দর করেছিলাম তার থেকে ফুকেতে একটু কম দামেই পেয়েছি। আমি ক্র্যাবি, ফিফি এই দু জায়গাতেই দর করেছিলাম, তার থেকে একটু কমেই পেয়েছি। এখানে 1100 বাটে আমি হাই স্পিড 128 GB কার্ড কিনি। চিকেন এগ, চাউমিন আর কি একসাথে। চাইনিজ রেস্টুরেন্টে খেতে এসেছি। এবার চপস্টিক নিয়ে তো একবারে যাচ্ছে তাই অবস্থা, ছড়িয়ে টড়িয়ে। তো কাঁটা চামচ ছাড়াও উপায় নেই। চকলেট দেখি, চকলেট ভ্যানিলা, বস্তুটা কি আইসক্রিমই তো? সফটি। এটা শুধু চকলেট আর আমারটা থাইটি তৈরি হচ্ছে, শুধু থাইটি। মোটামুটি 69, তার 79 এরকম এই ভ্যারিয়েশন। আজকে আমাদের পঞ্চম স্টপ। দুর্দান্ত এই ভিউ পয়েন্ট। যদিও আমার বাঁদিকে সূর্যের প্রবল তাপে হয়তো খুব পরিষ্কার দেখা যাবে না ওই দিকটায়, আর একটু ছায়া থাকলে হয়তো একটু বেটার দেখা যেত। প্রমথেপ কেপ সানসেট ভিউ পয়েন্ট। যদিও এখানে আসা উচিত ছিল আরও পরে, কিন্তু ড্রাইভারের তাড়নায় এখানে আমাদের মাঝ দুপুরেই আসতে হয়েছে।
এই প্রমথেপ কেপ সানসেট ভিউ পয়েন্ট থেকে সানসেটের ভিউ নাকি অনবদ্য। লোকালি এটাকে লায়ন প্রমথেপও বলা হয়। এখান থেকে পশ্চিম দিকটা খুব ভালোভাবে দৃশ্যমান এবং সেই জন্যেই সন্ধেবেলায় সূর্যাস্তের ঠিক আগেই এখানে শয়ে শয়ে ট্যুরিস্ট চলে আসেন। এই প্রমথেপ কেপ ফুকেতের একদম দক্ষিণ দিকে। এখানে একটি শ্রাইনও আছে যাকে ঘিরে রয়েছে শয়ে শয়ে হাতি, বিভিন্ন ধরনের বিভিন্ন মাপের হাতি। এখানে একটি লাইট হাউসও আছে যার লাইট বিমস সমুদ্রের প্রায় 39 কিলোমিটার ভেতর থেকেও দেখা যায়। থাইল্যান্ড হাতিদের দেশ এবং প্রতিটা জায়গায় গিয়েই তা দেখতে পাওয়া যায়, জামা কাপড় থেকে শুরু করে মন্দির, মনুমেন্টস, সব কিছুতে ভর্তি হাতি এখানে। আজকের ষষ্ঠ স্পট ক্যারন ভিউ পয়েন্ট। 500 মিটার অ্যাবভ সি লেভেলে অবস্থিত এই ক্যারন ভিউ পয়েন্ট ফুকেতের উচ্চতম জায়গা। এখান থেকে 3টি বিচ খুব ভালোভাবে দৃশ্যমান, কাটা বিচ, ক্যারন বিচ এবং কাটা নয় বিচ। এটিকে 3 বিচ ভিউ পয়েন্টও বলা হয়। এই 3টি বিচ সমেত আন্দামান সির ভিউ এখান থেকে অনবদ্য। এখান থেকেও সানসেটের ভিউ খুব ভালো এবং সেই জন্যই হয়তো সন্ধ্যের ঠিক আগেই এখানে প্রচুর ট্যুরিস্ট আসেন। এই ক্যারন ভিউ পয়েন্টকে ফুকেতের মোস্ট ফটোগ্রাফ পার্টও বলা হয়। আজকের আমাদের শেষ স্পট কাটানুই বিচ। লোকে লোকারণ্য, সব ছাতার তলা শুয়ে পড়েছে। তো এখনও যথেষ্ট রোদ্দুর, বাজে হচ্ছে 5:15। সূর্যাস্ত হতেও অনেক দেরি এবং এখান থেকে সূর্যাস্ত ভালো দেখা যাবে না, বোঝাই যাচ্ছে। সূর্য রয়েছে এদিকে, আড়ালে চলে যাবে। তো প্রচুর লং টেল বোটস রয়েছে, প্রচুর মানুষ, সবাই চান টান করছে। পপুলার বিচ বোঝা যাচ্ছে। আর আমরা একটু আগেও ওই ক্যারন ভিউ পয়েন্ট থেকে এই জায়গাটাকে দেখলাম। তো ওরে বাবারে, প্রচুর লোক। কোলান্তাটা না পড়ে যাওয়া উচিত ছিল। ওখান থেকে ঘুরে আসার পর কিরম পাগল পাগল লাগে এসব দেখলে, এত লোক। 1.5 কিলোমিটার লম্বা কাটা বিচ প্যাটকের পরেই ফুকেতের সবচেয়ে পপুলার বিচ। ছাতা ভাড়া পাওয়া যায়, তার তলায় বসে পড়ুন বা শুয়ে পড়ুন, রিল্যাক্স যাকে বলে। ওই যে বলেছিলাম সানবার্ন, এখন আস্তে আস্তে বোঝা যাচ্ছে। এই হওয়াতেও আছে অল্প। তো গুরুত্ব দেবেন সানবার্নকে। আমি দিইনি, এখন ফোসকা পড়ে গেছে হাতে পুরো। গুরুত্ব দেয়নি, আমাদের কথা শোনেনি, তাই কারণে ফোসকা পড়ে গেছে হাতে। সাদা বালি, ঝকঝকে পরিষ্কার সমুদ্র, বেশ কিছু ট্রপিক্যাল গাছ সেখানে এবং অনেক ধরনের অ্যাক্টিভিটিসের জন্য এই কাটা বিচ বিখ্যাত। কাটা বিচ তার স্ট্রিট ফুড এবং নাইট লাইফের জন্যও ট্যুরিস্টদের কাছে খুব পপুলার। এখানে একটি চেয়ার রেন্ট করে সমুদ্র দেখতে দেখতে থাই ম্যাসাজও নিতে পারেন। কাটা বিচ, যাকে স্থানীয়ভাবে কাটা ইয়াইও বলা হয়, ফ্যামিলি ট্যুরিস্টদের কাছে খুব পপুলার। ফ্যামিলি ট্যুরিস্টরা প্যাটংয়ে থাকার চেয়ে কাটা বিচে থাকাটা প্রেফার করেন। এখানে জেট স্কিংও করা যেতে পারে, তবে জেট স্কিং করার আগে জেট স্কিটির ভালো মতো ছবি তুলে নেবেন। কাটা বিচই আজকের অন্তিম স্পট আমাদের ট্যুরের। হোটেলে ফিরে ক্যারন বিচে গিয়ে আরেকবার সূর্যাস্ত দেখে আজকের মতো দিন শেষ করা।
কালকে আমরা বেরিয়ে পড়বো জেমস বন্ড আইল্যান্ড এবং ভাংনা বে দেখতে। সে গল্প থাকবে পরের পর্বে। তাহলে দেখা হবে পরের পর্বে।